আচ্ছা, আজকে আমরা একটু ভারতের আন্তর্জাতিক মঞ্চের সাম্প্রতিক কিছু পদক্ষেপ নিয়ে কথা বলবো। বিশেষ করে বাণিজ্য, কূটনীতি আর এই যে প্রতিরোধ ক্ষমতা, এই দিকগুলো। হ্যাঁ, আমাদের আলোচনার ভিত্তিটা হচ্ছে নতুন ভারত, বাণিজ্য, কূটনীতি ও প্রতিরোধে বিশ্বশক্তি বইয়ের কিছু অংশ, তাই তো? একদম। আমরা বোঝার চেষ্টা করব ভারত ঠিক কিভাবে বিশ্বমঞ্চে নিজেদের জায়গাটা অবস্থানটা বদলাচ্ছে। শুরুতেই একটা বেশ উত্তেজনামূলক ঘটনা ছিল, তাই না? আমেরিকা ভারতের পণ্যের উপর প্রায় ২৬% শুল্ক চাপিয়ে দিল। হ্যাঁ, আর ভারত কিন্তু তখন চিরাচরিত আলোচনার পথে গেল না, বরং একটা বেশ অপ্রত্যাশিত বলতে গেলে কড়া পদক্ষেপ নিল। আসুন এই ব্যাপারটা নিয়ে প্রথমে একটু বিস্তারিত দেখি। ঠিক। তো ট্রাম্প প্রশাসন যখন ওই সিদ্ধান্তটা নিল, বেশ কিছু ভারতীয় পণ্যে উঁচু হারে শুল্ক বসল, ভারত কি করল? কোনো রকম ঘোষণা ছাড়াই, মানে একেবারে হঠাৎ করেই। হ্যাঁ, হঠাৎ করেই আমেরিকায় চাল রপ্তানি, সে বাসমতি হোক বা নন বাসমতি, সব বন্ধ করে দিল। পুরোপুরি বন্ধ। যে আমেরিকা কোটি কোটি ডলারের চাল আমদানি থেকে বঞ্চিত হলো তা নয়। হ্যাঁ, আরও কিছু আছে। হ্যাঁ, তাদের নিজেদের বাজারে থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর ঢোকার একটা সুযোগও তৈরি হয়ে গেল। মানে ভারতের বার্তাটা খুব স্পষ্ট ছিল কি রকম? যে যদি এইভাবে অসম্মানজনক শুল্ক চাপানো হয় তাহলে ব্যবসা বন্ধ, সোজা কথা। আর যেহেতু ভারত বিশ্বে প্রায় ধরুন 40% চাল রপ্তানি করে, হ্যাঁ, সেটা একটা বিশাল পরিমাণ। ঠিক, তাই আন্তর্জাতিক বাজারে চালের দামে একটা বেশ অস্থিরতা তৈরি হয়েছিল তখন। এটা শুধু প্রতিক্রিয়া ছিল না, এটা ছিল পাওয়ার প্লে। একদম। আর এখানে কিন্তু শেষ নয়, ভারত তো আরও হুঁশিয়ারি দিয়েছিল। হ্যাঁ, মনে পড়ছে, বলেছিল যে শুল্ক না তুললে চালের পর মশলা, তারপর মাছ, অর্গানিক ফুড, হস্তশিল্প, আয়ুর্বেদিক পণ্যও বোধহয় ছিল তালিকায়। হ্যাঁ, আয়ুর্বেদিক পণ্য, একদম স্পষ্ট অবস্থান সম্মান দিলে তবেই বাণিজ্য। আর দেখুন, আমেরিকার সাথে ভারতের বাণিজ্যের অঙ্কটাও কিন্তু ইন্টারেস্টিং। রপ্তানি আমদানির ফারাকটা। হ্যাঁ, ভারত আমেরিকায় বছরে পাঠায় প্রায় ৮৭ বিলিয়ন ডলারের পণ্য আর আনে প্রায় ৪১.৮ বিলিয়ন ডলারের। এই বাণিজ্য উদ্বৃত্তটা ভারতের হাতে একটা শক্তিশালী তাস, অবশ্যই তো বটেই, দর কষাকষির জায়গাটা শক্ত হয়। হ্যাঁ, তবে শুধু টাকার অঙ্ক নয়, এর মাধ্যমে ভারত আসলে নিজেদের অর্থনৈতিক স্থিতিস্থাপকতাও দেখাতে চেয়েছিল। বোঝাতে চেয়েছিল যে তারা শুধু আমেরিকার উপর নির্ভরশীল নয়, একদম, যে তাদের হাতে বিকল্প বাজার আছে। জাপান, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এই সব বড় বাজারগুলো। এটা একটা স্ট্র্যাটেজি। কিসের স্ট্র্যাটেজি? এটা বোঝানোর যে ভারত এখন আর আন্তর্জাতিক চাপের কাছে সহজে মাথা নোয়াবে না, তাদের কাছে অপশন আছে এবং তারা সেটা ব্যবহার করতে তৈরি। তাহলে শুধু অর্থনীতি নয়, এই আত্মবিশ্বাসটা ভূ রাজনীতিতেও দেখা যাচ্ছে। অবশ্যই। যেমন ধরুন, প্রধানমন্ত্রী মোদীর G7 সম্মেলনে যাওয়ার পথে সাইপ্রাসে যাত্রা বিরতির খবরটা। ও হ্যাঁ, ওটা তো বলা হয়েছিল টেকনিক্যাল স্টপওভার, জ্বালানি ভরার জন্য। বাইরে থেকে দেখলে তাই মনে হয়, কিন্তু এর ভেতরে একটা সূক্ষ্ম কূটনীতিক চাল ছিল, বুঝতে হবে। কারণ সাইপ্রাস দ্বীপটা তুরস্কের জন্য খুব সংবেদনশীল একটা ইস্যু, তাই না? ঠিক ধরেছেন, খুব সংবেদনশীল। তো এই পদক্ষেপটা আসলে তুরস্ক আর তার সহযোগী দেশগুলো, যেমন ধরুন পাকিস্তান বা আজারবাইজান, তাদের প্রতি একটা বার্তা। হ্যাঁ, একটা পরোক্ষ কিন্তু স্পষ্ট বার্তা। বিশেষ করে অতীতে তুরস্কের কিছু ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল। যেমন ওই যে অপারেশন সিন্দুরের সময় অভিযোগ উঠেছিল যে তারা পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল। তো সেই প্রেক্ষাপটে সাইপ্রাসে এই যাত্রা বিরতি, এটা সরাসরি সংঘাতে না গিয়েও একটা বেশ জোরালো স্ট্র্যাটেজিক মুভ। মাঠের লড়াইয়ের বদলে স্ট্র্যাটেজি দিয়ে খেলা বলতে পারেন। ছোট ঘটনাকে ব্যবহার করে বড় বার্তা দেওয়া, এটাই ছিল উদ্দেশ্য। আচ্ছা, এই যে এত দৃঢ় পদক্ষেপ, সে বাণিজ্যেই হোক বা কূটনীতিতে, এর পেছনে তো সামরিক শক্তির একটা জোর থাকা দরকার, তাই না? অবশ্যই দরকার। আর সেই দিকেও ভারত কিন্তু পিছিয়ে নেই, বরং সামরিক সক্ষমতা বাড়ানোটা এই নতুন ভারতের ধারণার একটা বড় অংশ। কি রকম? দেখুন, সম্প্রতি ভারত QRSAM, কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল, এগুলো মোতায়েন করছে। এগুলো কতটা শক্তিশালী? এগুলো প্রায় 30 কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো আকাশিক টার্গেট, সে যুদ্ধবিমান হোক, হেলিকপ্টার বা ড্রোন, নিমেষে ধ্বংস করতে পারে। আর এগুলো বসানো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গায়। কোথায়? LOC আর LAC বরাবর। হ্যাঁ, নিয়ন্ত্রণ রেখা আর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংবেদনশীল এলাকাগুলোতে।
আর শুধু এটা নয়, ভারত কিন্তু হাইপারসনিক মিসাইলের পরীক্ষাও শুরু করেছে। হাইপারসনিক? সেগুলোর গতি তো অমান্য বেশি। হ্যাঁ, ঘন্টায় প্রায় ৬,৭৯০ কিলোমিটার। আর এগুলো নাকি রাডারকে ফাঁকি দিতে পারে, বাংকার ভেদ করতেও সক্ষম। তার মানে সামরিক দিক থেকেও একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। একদম। এই সব সামরিক উন্নয়নগুলো আসলে নতুন ভারতের ওই ধারণাটাকেই আরও শক্তিশালী করছে, প্রযুক্তিগতভাবে উন্নত, প্রতিরক্ষায় স্বয়ংসম্পূর্ণ আর শত্রুদের মোকাবিলা করার জন্য প্রস্তুত। হ্যাঁ, বার্তাটা খুব পরিষ্কার। ভারত এখন নিজের শর্তে বিশ্বমঞ্চে থাকতে চায়। আজকাল তো শোনাই যায় যে লড়াইটা এখন শুধু মাটির নয়, আকাশেও নিজেদের জায়গা ধরে রাখতে হয়। এই প্রস্তুতিটা সেই বৃহত্তর কৌশলেরই অংশ। তাহলে সব মিলিয়ে যদি দেখি, বাণিজ্যে কঠোর অবস্থান, কূটনীতিতে এই সূক্ষ্ম চাল, আবার সামরিক শক্তি বাড়ানো, একটা নতুন ছবি উঠে আসছে। হ্যাঁ, এই সব মিলিয়েই নতুন ভারতের একটা ধারণা তৈরি হচ্ছে। মানে এমন একটা দেশ যে প্রযুক্তি দিয়ে এগোচ্ছে, নিজেদের রক্ষা করতে শিখছে, আর প্রয়োজনে বেশ কড়া হতেও পিছপা নয়। তার মানে মোদ্দা কথাটা হলো, ভারত তার আন্তর্জাতিক নীতিতে একটা বড়সড় বদল এনেছে। লম্বা আলোচনার বদলে দরকার পড়লে দ্রুত আর দৃঢ় পদক্ষেপ। নিজেদের অর্থনৈতিক আর কূটনীতিক বিকল্পগুলো ব্যবহার করা। এটাই যেন হয়ে উঠছে নতুন ভারতের পরিচয়। আমাদের সূত্র যেমনটা বলছে, তারা যেন আর খেলার নিয়ম মেনে চলছে না, বরং নিয়মটাই বদলে দিতে চাইছে। ওই যে কথাটা আছে, নিউ ইন্ডিয়া ডাজন্ট প্লে দ্য গেম, ইট চেঞ্জেস দ্য রুলস। একদম। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? কিরকম? ভারতের এই যে নতুন আত্মবিশ্বাস, এই যে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা ভবিষ্যতে আঞ্চলিক সম্পর্ক বা বিশ্ব বাণিজ্যের যে প্রতিষ্ঠিত শক্তিগুলো আছে, তাদের সাথে ভারতের সম্পর্ককে কিভাবে প্রভাবিত করবে? হ্যাঁ, এই নতুন কৌশল কি লম্বা দৌড়ে ভারতের জন্য ভালো হবে, নাকি নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে? এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ আছে। অবশ্যই। এটা হয়তো আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর মধ্যে একটা।